হ্যালো ভিউয়ার্স, আমি সৈয়দ রেজনুল হক নাবিল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আরডুইনোর যে টিউটোরিয়াল সিরিজটি তৈরি করছিলাম সেটা আজকে দ্বিতীয় পর্ব। সেই দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা যে জিনিসগুলো শিখব সেগুলো হচ্ছে, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে আরডুইনো এই দ্বিতীয় পর্বে মাইক্রো কন্ট্রোলার এবং মাইক্রো প্রসেসরের পার্থক্য কী সেটা আমরা সামান্য বোঝার চেষ্টা করব। তারপর কেন মাইক্রো কন্ট্রোলার আমরা ব্যবহার করব, তারপর বিভিন্ন ধরনের মাইক্রো কন্ট্রোলার এবং তাদেরকে প্রোগ্রাম করার কিছু পদ্ধতি, তারপর হচ্ছে আরডুইনো এর সুবিধা এবং সামান্য কিছু অসুবিধা, তারপর আরডুইনো সফটওয়্যার ডাউনলোড এবং কিভাবে সেটা শুরু করা, তারপর আরডুইনো ওয়েব এডিটর নতুন এসেছে সেটা কীভাবে ইউজ করবো সেটা সামান্য কিছু দেখব। তারপর আমরা একটি আমাদের হ্যালো ওয়ার্ল্ড কোড টাইপের, অর্থাৎ আমরা একটা ব্লিঙ্কিংয়ের কোড করব। আসলে আমার এই টিউটোরিয়াল সিরিজটি আসলে একদম নতুনদের বিগিনার যারা আছে তাদেরকে উদ্দেশ্য করেই তৈরি করা, তবে সবাই চাইলে দেখতে পারবেন। সো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে যে মাইক্রো কন্ট্রোলার এবং মাইক্রো প্রসেসরের মধ্যে আসলে পার্থক্য আসলে কী। সো এখানে আমি অনলাইন থেকে একটি ডায়াগ্রাম এখানে নিয়েছি। সেটা হচ্ছে মাইক্রো প্রসেসর হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা কম্পিউটারের যে মেইন যে গাণিতিক কাজগুলো আছে সেই কাজগুলো এবং প্রসেসিংয়ের যে কাজটা সেটা আসলে মাইক্রো প্রসেসর করে। মাইক্রো প্রসেসরে কী থাকে? মাইক্রো প্রসেসরে এখানে মেইন যে অনেকগুলো ট্রানজিস্টর যেগুলো আসলে প্রসেসিংয়ের কাজগুলো করে, তারপর সেখানে থাকে হচ্ছে বিভিন্ন ধরনের রেজিস্টার যেগুলো দিয়ে আমরা সেটাকে কনফিগার করি মোটামুটি, তারপর বাস যেগুলো দিয়ে ডাটা আদান প্রদান করা হয়। সেই মাইক্রো প্রসেসর কিন্তু একা কিন্তু পুরো কম্পিউটার সিস্টেমের একটা কাজ করতে পারে না। হ্যাঁ, সেটা করানোর জন্য আমাদের কি দরকার হয়? আমাদের র্যাম দরকার হয়, রম দরকার হয়, হার্ড ডিস্ক দরকার হয়। তারপর আমরা সেগুলোকে আবার মাদারবোর্ডের মধ্যে লাগানোর পরে পুরো কম্পিউটার সিস্টেমটা দিয়ে আমরা নিয়ে কাজ করতে পারি। অপরদিকে মাইক্রো কন্ট্রোলারের মধ্যে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে, মাইক্রো কন্ট্রোলারের ভিতরে অবশ্যই একটি কী থাকে, একটি সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকে। একটা মাইক্রো প্রসেসর কিন্তু মাইক্রো কন্ট্রোলারের ভিতরে কিন্তু থাকে। পাশাপাশি একটা কম্পিউটারের যে অন্যান্য সিস্টেমগুলো আছে যেমন র্যাম, রম, তারপর প্রোগ্রাম মেমোরি, তারপর বিভিন্ন টাইমার এখানে আবার আমরা দেখতে পাচ্ছি ইপিরম মানে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, তারপর বিভিন্ন ধরনের পোর্ট, তারপর বিভিন্ন ধরনের কনভার্টার মডিউল যেমন এডি কনভার্টার মডিউল। এই সবগুলো জিনিস একটা মাইক্রো কন্ট্রোলারের ভিতরে একদম এমবেডেড অবস্থায় থাকে। অর্থাৎ মাইক্রো কন্ট্রোলার বিভিন্ন এমবেডেড সিস্টেমের জন্য বা বিভিন্ন প্রজেক্টের জন্য আমরা পুরো কম্পিউটার সিস্টেমটাকে ব্যবহার না করে আমরা জাস্ট একটা মাইক্রো কন্ট্রোলার যেটা দিয়ে আমাদের কাজটা হয়ে যাবে সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। সো মাইক্রো প্রসেসর আমরা বড় যে জিনিসগুলো আছে, বড় ক্যালকুলেশনের পাওয়ার যখন প্রয়োজন হয় তখন আমরা ডেডিকেটেড মাইক্রো প্রসেসর বা অন্যান্য সিস্টেমগুলো ইউজ করি, কিন্তু আমাদের নর্মাল প্রজেক্টের ক্ষেত্রে আমাদের এত বড় প্রয়োজন হয় না দেখেই আমরা মাইক্রো কন্ট্রোলার ইউজ করি যেখানে সবগুলো এমবেডেড থাকে। আমি এই পার্থক্যটা বোঝানোর জন্য একটা উদাহরণ আমি দিতে পারি। সেটা হচ্ছে, ধরলাম একটা ইউনিভার্সিটিতে কী থাকে, বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকে এবং সেই ডিপার্টমেন্টের মধ্যে দেখা যায় যে একটা ইউনিট বিল্ডিং হয়তো থাকে ভিসি বিল্ডিং, একটা থাকে রেজিস্টার বিল্ডিং, একটা এক্সাম কন্ট্রোল বিল্ডিং, শারীরিক শিক্ষার জন্য একটা বিল্ডিং, তারপর মেডিকেল ইউনিট, সবগুলো আলাদা আলাদা থাকে এবং বিশাল বড় পর্যায়ে থাকে। অপরদিকে আমরা যদি একটা কোচিং সেন্টার দেখি, কোচিং সেন্টারের মধ্যে কী থাকে, এই একটা বা দুইটা রুমের ভিতরে সবগুলো মানে যতগুলো তাদের ইউনিট আছে, যেমন যে চালাবে, অ্যাডমিন, যে শিক্ষক, সব একসাথে এমবেডেড করা। ওইটাকে আমরা বলতে পারি মাইক্রো কন্ট্রোলার, এবং আমরা একটা ইউনিভার্সিটির যে পুরো সিস্টেমটা সেটাকে আমরা একটা কম্পিউটার সিস্টেমের সাথে তুলনা করতে পারি। তো যাই হোক, এইটা হয়তো যারা বিজ্ঞানী তাদের জন্য একটু কঠিন বা প্রথম দিকে নাও বোঝা লাগতে পারে। আবার অনেকেই বলতে পারেন যে আরডুইনো টিউটোরিয়ালে কেন আমি এগুলো বলছি। এই জিনিসগুলো বলার কারণ হচ্ছে, আমরা যদি প্রথমেই স্ট্রেইট আরডুইনোতে চলে যাই তাহলে আমরা অনেকগুলো জিনিস মিস করব, এবং যারা শুধুমাত্র আরডুইনো নিয়ে কাজ করে তারা এমবেডেড সিস্টেমের বা মাইক্রো কন্ট্রোলারের বিশাল যে জগৎটা, সেই জগৎটা থেকে অনেক সময় অনেকেই দূরে থাকে, ভাবে যে ওইটাই মনে হয় একমাত্র পদ্ধতি। আসলে ওইটাই একমাত্র পদ্ধতি না। ওইটা হচ্ছে আরডুইনো হচ্ছে একটা সহজ এবং একটা ওপেন সোর্স একটা পদ্ধতি। এটা দিয়ে সব কিছু যে অনেক কিছুই করা যায় বা সব কিছুই হয়তো এমবেডেড সিস্টেমে করা যায়, কিন্তু প্রফেশনাল লেভেলের অনেকগুলো কাজই আছে যেটা করার জন্যে অনেক ক্ষেত্রেই কিন্তু সেটা উপযুক্ত নাও হতে পারে। আবার একদমই যে করা যায় তা না। আরডুইনো দিয়ে এখন দেখা যাচ্ছে বিভিন্ন যে মিনি যে স্যাটেলাইটগুলো আছে সেগুলো কিন্তু এখন আরডুইনো দিয়ে তৈরি হচ্ছে, এবং নাসা পর্যন্ত কিন্তু আরডুইনো ইউজ করছে। সো আমি ধরে নিচ্ছি যে আপনারা মাইক্রো কন্ট্রোলার এবং মাইক্রো প্রসেসরের মূল পার্থক্যটা কিছুটা হলো আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আমাদের যে
টপিকসটা হচ্ছে কেন মাইক্রো কন্ট্রোলার ইউজ করবো। এই যে আগেই যে বললাম যে আমাদের যখন ডেডিকেটেডলি কোনো একটা কাজ করার জন্য আমাদের পুরো কম্পিউটার সিস্টেম বা দামি দামি এত জিনিস তো ইউজ করার দরকার নাই। যেমন আমরা একটা ধরলাম যে একটা লাইন ফলোয়ার রোবট বানাবো, লাইন ফলোয়ার রোবটের যে কোডটা সেটা চালানোর জন্য তো আমি পুরো একটা কম্পিউটার সিস্টেম সেখানে বসানোর কোনো প্রয়োজন নাই। সেখানে আমার দরকার কি সব কিছু একটু ছোটো 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 করে, সেই ছোটো জিনিসগুলি আমরা মাইক্রো কন্ট্রোলার দিয়ে আমরা খুব ভালোভাবেই কিন্তু আমরা পেয়ে যাব। এবং তারপরে আমাদের এখানে যে টপিকটা আছে যে বিভিন্ন ধরনের মাইক্রো কন্ট্রোলার এবং তাদেরকে প্রোগ্রাম করার কিছু পদ্ধতি। আসলে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের মাইক্রো কন্ট্রোলার মানে তৈরি করে থাকে। যেমন ধরেন মটোরোলা নামে একটা কোম্পানি আছে, আপনারা সবাই জানেন মটোরোলা কোম্পানি কিছু কিছু মাইক্রো কন্ট্রোলার তৈরি করে। আমরা এখানে মটোরোলা কোম্পানির উইকিপিডিয়া পেজটা আমরা দেখছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন ধরনের মানে মাইক্রো কন্ট্রোলার। তারপর একটা জনপ্রিয় একটা কোম্পানি হচ্ছে মাইক্রোচিপ যে মাইক্রো কন্ট্রোলারগুলো তৈরি করে সেগুলোকে আমরা নর্মালি পিআইসি বা পিক সিরিজের মাইক্রো কন্ট্রোলার বলি। এই মাইক্রো কন্ট্রোলারগুলো প্রফেশনাল কাজের জন্য খুবই উপযুক্ত, কারণ তাদের অনেক ধরনের মানে মাইক্রো কন্ট্রোলার আছে এবং নর্মালি তারা 35 ইনস্ট্রাকশন সেট থাকে। তারপর আরেকটা কোম্পানি হচ্ছে এসটি ইলেকট্রনিক্স। এসটি তারা নর্মালি বিভিন্ন ধরনের মাইক্রো কন্ট্রোলার তৈরি করে। এর মধ্যে হচ্ছে এআরএম বেসড, মানে এআরএম হচ্ছে একটা আর্কিটেকচার, ঠিক আছে। সেই আর্কিটেকচার অনুযায়ী বেশিরভাগ মাইক্রো কন্ট্রোলার আসলে এসটি ইলেকট্রনিক্স তৈরি করে, যদিও অন্যান্য কোম্পানিগুলো করে, যেমন অ্যাটমেল বা অন্যান্য কোম্পানিগুলো করে। এই মাইক্রো কন্ট্রোলারগুলো অনেক সস্তা এবং অনেক মানে পাওয়ার ইফিশিয়েন্ট এবং খুবই জনপ্রিয় বিভিন্ন কাজের ক্ষেত্রে। কিন্তু একটা সমস্যা হচ্ছে এই মাইক্রো কন্ট্রোলারগুলো প্রোগ্রাম করা বা ইউজ করা একটু বিগিনারদের জন্য একটু কঠিন। যদিও এখন এই মাইক্রো কন্ট্রোলারগুলো আরডুইনো দিয়ে প্রোগ্রাম করা বিভিন্ন পদ্ধতি চলে এসেছে, কিন্তু তারপরও এই মাইক্রো কন্ট্রোলারগুলো একটু কঠিন। তারপর আমরা জেনে রাখি যে কী কী ধরনের মাইক্রো কন্ট্রোলার আছে। তারপর আরেক ধরনের মাইক্রো কন্ট্রোলার আছে যেটা এই অ্যাটমেল কোম্পানি তৈরি করে, এবং এই মাইক্রো কন্ট্রোলারগুলোকে নর্মালি বলা হয় এভিআর মাইক্রো কন্ট্রোলার। এবং এই এভিআর মাইক্রো কন্ট্রোলার তারা অনেক ধরনের মাইক্রো কন্ট্রোলার তৈরি করে, এবং মাইক্রোচিপ এবং অ্যাটমেল তারা আসলে মানে খুবই প্রতিদ্বন্দ্বী। আমরা যেমন কম্পিউটারের ক্ষেত্রে ম্যাক ভার্সেস উইন্ডোজ এই ধরনের যেমন কম্প্যারিজন করি, এমবেডেড সিস্টেমে বা মাইক্রো কন্ট্রোলারের জগতে অ্যাটমেল আর পিআইসির অবস্থা অনেকটাই সেরকম। তো যাই হোক, এই অ্যাটমেল কোম্পানি যে মাইক্রো কন্ট্রোলারগুলো তৈরি করে আমি আগেই বলেছি সেগুলোকে আমরা এভিআর মাইক্রো কন্ট্রোলারগুলো বলি। এবং আমাদের আরডুইনোতে আমরা যে মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করব সেই মাইক্রো কন্ট্রোলারটা হচ্ছে এভিআর মাইক্রো কন্ট্রোলার। অর্থাৎ আমরা আরডুইনো আসলে এভিআর মাইক্রো কন্ট্রোলার দিয়ে তৈরি। যদিও মানে আরডুইনোর কিছু ভার্সন আছে, সরাসরি অবশ্য আরডুইনো বলা ঠিক না, যেগুলোতে অন্যান্য মাইক্রো কন্ট্রোলারও ব্যবহার করা হয়েছে। আচ্ছা, যাই হোক, সো নর্মালি আমরা অ্যাটমেলের এভিআর মাইক্রো কন্ট্রোলার, এদিকে পিআইসি মাইক্রোচিপের পিআইসি মাইক্রো কন্ট্রোলার, এইগুলো আমাদের প্রোগ্রাম করার জন্য আমরা নর্মালি যে কাজটা করতাম আগে আরডুইনো আসার আগে বা এখনও আমাদের করতে হয়। আমরা এখানে একটা ডিভাইস দেখতে পাচ্ছি, আমি একটু আমার চেহারাটা একটু ছোটো করলাম। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি একটা ডিভাইস, সেটাকে আমরা বলি প্রোগ্রামার বা বার্নার। এখানে একটা ইউএসবি কেবল দেখতে পাচ্ছি। আমরা যখন একটা মেমোরি কার্ডে, মোবাইলে মেমোরি কার্ডে যখন একটা গান যখন ভরি বা ধরেন কোনো একটা ফাইল যখন আপলোড করি, তখন কী করি, আমাদের একটা মেমোরি কার্ড রিডার প্রয়োজন হয়। মেমোরি কার্ড রিডারের মধ্যে সেই মেমোরি কার্ডটা আমরা ঢুকাই, তারপর সেটা আমরা কম্পিউটারের সাথে ইউএসবি কেবল দিয়ে কানেকশন করি, তারপর সেখানে আমরা আমাদের গান বা ফাইলটা আপলোড করি। মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটাই সেই রকম। সেটা হচ্ছে আমরা কোড করার জন্য একটা আইডিই বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বা সফটওয়্যার আছে। যেমন আমরা সি প্রোগ্রাম করার সময় আমরা কোড ব্লকস ইউজ করি বা টার্বো সি ইউজ করি। সেই রকম ভাবে আমরা যেমন অ্যাটমেল মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রাম করার জন্য অ্যাটমেল স্টুডিও খুবই জনপ্রিয়। পিআইসি মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রাম করার জন্য এমপি ল্যাব বা যে মাইক্রো সি নামে তাদের একটা আইডি আছে বা সফটওয়্যার আছে, সেটা আমরা ব্যবহার করে আমরা কোড লিখি। কোড লেখার পর এই ধরনের কোনো একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা সে কোডটা আপলোড করি। অর্থাৎ এই জায়গায় আমরা মাইক্রো কন্ট্রোলারটা বসানোর পরে আমাদের যে কোডটা আছে সেটা আমরা এখানে আপলোড করি, তারপর সেই মাইক্রো কন্ট্রোলারটা খুলে নিয়ে আমাদের সার্কিটে লাগাই। এখন বিগিনারদের জন্য মানে একদম নতুন যারা, তাদের জন্য একটু অসুবিধা হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে মাইক্রো সি দিয়ে
মানে পিআইসি মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রাম করা বা অ্যাটমেল স্টুডিও দিয়ে যখন এভিআর মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রাম করি, জিনিসটা খুব একটা সোজা না। কারণ প্রত্যেকটা মাইক্রোকন্ট্রোলার, যেমন ধরলাম আমার এখানে একটা ডাটা শিট আছে। ডাটা শিট মানে হচ্ছে মাইক্রোকন্ট্রোলারগুলো, যে মাইক্রোকন্ট্রোলারগুলো আছে সেখানে সব কার্যকলাপ, ফিচার্স, তারপর আর্কিটেকচার সবগুলো কীভাবে তারা আমাদের কোড করতে হবে, তারপর বিভিন্ন ধরনের যে রেজিস্টারগুলো আছে সেগুলো কীভাবে আমাদের মানে সেট করতে হবে, সে ইনস্ট্রাকশনগুলো আসলে এই ডাটা শিটে থাকে। তো আমি অ্যাটমেল কোম্পানির 8 বিট সিরিজের আমি কয়েকটা মাইক্রোকন্ট্রোলারের, যেমন 380 মেগা 8, 328, 168, এগুলো একটা জেনারেল একটা ডেটা শিট ডাউনলোড আমি করে রেখেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাইক্রোকন্ট্রোলারে বিভিন্ন ধরনের পিন আছে। এই পিনগুলো আসলে বেসিক্যালি পোর্ট হিসাবে বিভক্ত থাকে, যেমন পোর্ট ডি, পোর্ট সি, এই ধরনের বিভিন্ন পোর্ট হিসাবে বিভক্ত থাকে। এখন আমাদের এখানে আমরা সেটা কোনটা ইনপুট হিসাবে নিব, কোনটা আউটপুট নিব, তারপর কতক্ষণ পর পর এই সিগন্যাল, বিভিন্ন সিগন্যালগুলো কীভাবে আসবে যাবে, সবগুলো কিন্তু আমাদের আসলে সেট করতে হয়। মানে বিভিন্ন রেজিস্টার আমাদের সেট করতে হয়, যেগুলো সেট করতে হলে আমাদের পুরা যেখানে ডেটা শিট আছে সেগুলো পড়তে হবে এবং এক্স্যাক্টলি তারা যেভাবে বলে দিয়েছে ঠিক ওইভাবে করতে হবে, যেটা আসলে খুব একটা, আমি আবারও বলছি যে বিজ্ঞানীদের জন্য খুব একটা সহজ কাজ না। এইসব কথা বিবেচনা করে যে এই জগৎটাকে আরেকটু সোজা করার জন্যে ইটালির একটা অর্গানাইজেশন, মানে সেটা হচ্ছে আর্ডুইনো, তারা করেছে কি, এই যে আর্ডুইনো, তারা যে জিনিসটা করেছে, তারা প্রথমত একটি ওপেন সোর্স একটি সফটওয়্যার তৈরি করেছে, মানে যেটা দিয়ে আমরা কোডগুলা লিখব। তারপর দ্বিতীয়ত যে কাজটা করেছে তারা, সেটা হচ্ছে যে তারা একটা অ্যাটমেলের এভিআর মাইক্রোকন্ট্রোলার দিয়ে এবং সেটাকে কোড করার জন্য একটা বোর্ড তৈরি করেছে, যেখানে আমরা সাথে সাথে কোড আপলোড করতে পারবো এবং ওইখান থেকেই আমরা প্রোটোটাইপিং করতে পারবো, অর্থাৎ ওইটাকে আমরা আবার বিভিন্ন প্রজেক্টও ইউজ করতে পারবো এবং আমাদের আলাদা কোনো প্রোগ্রামার প্রয়োজন হবে না। এর মধ্যে আরও যে জিনিসটা করেছে তারা হচ্ছে আমাদের এই ধরনের জটিল যে কনফিগারেশনগুলো আছে, আমি যেখানে এই যে এখানে বিভিন্ন জায়গায় যে জটিল কনফিগারেশন আছে সেগুলো এখানে করার প্রয়োজন নাই। অ্যাডভান্স কাজ করতে হলে প্রয়োজন, কিন্তু নর্মাল কাজ করার জন্য প্রয়োজন নেই। কেন? তারা এমনভাবে তাদের সফটওয়্যারটা এবং তাদের পুরা জিনিসটা তারা এমনভাবে ডেভেলপ করেছে যেন যে কোনো কেউ, হয়তো দেখা যায় যে সে ইলেকট্রনিক্সের লোক, সেও যেমন সেটা ব্যবহার করতে পারবে, কম্পিউটার সায়েন্সের একজন লোকও ব্যবহার করতে পারবে, আবার ধরলাম সে কোনোটারই না, ধরলাম সে ইকোনমিক্সের একজন, তারপরও সে কিছুদিন ঘাটলে কিন্তু সেটা ব্যবহার করতে পারবে, কারণ এটা একটা ইজি সলিউশন, যার ফলে, এবং এটা ফ্রি অফ কস্ট। শুধু হার্ডওয়্যার কিন্তু আমাদের টাকা লাগবে, কিন্তু এই সফটওয়্যারের জন্য কোনো টাকা দেওয়া লাগবে না। পাশাপাশি পুরো জিনিসটা ওপেন সোর্স, আমরা চাইলে আমাদের মতো করে মডিফাই করতে পারবো। যেমন আরডুইনো বোর্ড আপনি যদি আপনার নাম দিয়ে বানাতে চান, আপনি বানাতে পারবেন। যেমন আমরা একবার তৈরি করেছিলাম নর্ডুইনো, ঠিক আছে? কেন? কারণ এটা তাদের ডিজাইন, তাদের এখানে ওপেন সোর্স করে দেওয়া আছে, এবং দেখা যায় যে যারা একটু কোনো একটা ল্যাঙ্গুয়েজ একটু পারলো, সে আরডুইনো দিয়ে কোড করতে পারবে, কারণ তারা এমনভাবে তাদের ল্যাঙ্গুয়েজটা মডিফাই করেছে, সেটা হচ্ছে কেউ যদি জাভা পারে তার কাছে মনে হবে সেটা জাভা, কেউ সি পারলে মনে হবে সি, কেউ C++ পারলে মনে হবে সে C++, কিন্তু অরিজিনালি আরডুইনো ল্যাঙ্গুয়েজটা আমাদের মনে রাখতে হবে C++, শুধু সি বা অন্য কিছু না, C++। ওকে, সো আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে মানে বিভিন্ন ধরনের মাইক্রোকন্ট্রোলার এবং তাদেরকে প্রোগ্রাম করার কিছু পদ্ধতি, তারপর আরডুইনো এর সুবিধা, এবং আরডুইনোর সুবিধাগুলো আমরা জানলাম, অসুবিধাগুলো কিছু জানবো। এর আগে আমরা আরেকটা জিনিস দেখি, যে জিনিসটা আমি একটু মিস করেছি, সেটা হচ্ছে এভিআর মাইক্রোকন্ট্রোলার কোড করার জন্য আমাদের যে সফটওয়্যারটা নর্মালি আমরা ইউজ করি সেটা আমরা বলি অ্যাটমেল স্টুডিও, আবার ওইদিকে পিআইসি মাইক্রোকন্ট্রোলার কোড করার জন্য নর্মালি আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে মাইক্রোসি। সমস্যা হচ্ছে মাইক্রোসি যে সফটওয়্যারটা আছে সেটার একটা ট্রায়াল ভার্সন আছে, বা একটা ভার্সন আছে যেখানে আপনি কিছু কোড করতে পারবেন একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত, কিন্তু আপনি যদি প্রফেশনালি ব্যবহার করতে চান তখন কিন্তু আপনাকে সেখানে কিন্তু টাকা দিতে হবে, টাকা দিয়ে কিন্তু কিনতে হবে। এবং নর্মাল একটা প্রোগ্রাম করতে গেলে আমাদের কনফিগারেশন বিটগুলা যে সেট আপ করা, সেটা সবসময় নতুনদের পক্ষে করা সম্ভব নাও হতে পারে, ঠিক আছে? আবার আমরা এসটিএম মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা যখন ইউজ করব, তখন আমরা এই ধরনের ডিসকাভারি বোর্ড আছে, অর্থাৎ একটা প্রোটোটাইপিং বোর্ড, যেখানে তারা এখানে মাইক্রোকন্ট্রোলার দিয়েই দিয়েছে, আমরা জাস্ট কম্পিউটারের সাথে মানে লাগিয়ে তারপর আমরা এখানে কোড আপলোড করতে পারবো, যেটা বিগিনার ফ্রেন্ডলি অবশ্যই না, একটু অ্যাডভান্স লেভেলে, কিছুটা অ্যাডভান্স লেভেলে। সো এইসব কথা বিবেচনা করে আমরা দেখলাম যে আরডুইনো আসলে আমাদের জন্য অনেক সুবিধা, কারণ ওপেন সোর্স,
কোড করা ইজি এবং বিগিনার ফ্রেন্ডলি সব দিক দিয়ে এবং খুব সহজে পাওয়া যায়। এবং আরও একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে আরডুইনো কমিউনিটি খুবই বড়। একটা কমিউনিটি যত বড় হবে আপনার প্রবলেম সলভ করার জন্য মানুষ কিন্তু তত বেশি আপনি পাবেন, তাই না? সো এইটা আরেকটা সুবিধা। সো এখন আরডুইনো কিছু অসুবিধাও আছে। অসুবিধাগুলো হচ্ছে প্রফেশনাল কাজের জন্য আরডুইনো খুব একটা ভালো সলিউশন না। কেন? কারণ সব ধরনের প্রফেশনাল কাজের জন্য আমি অনেক প্রফেশনাল কাজ করেছি আরডুইনো দিয়ে, কিন্তু নর্মালি যেভাবে কোড করতে হয় সেভাবে অবশ্য করি নাই। আমরা অ্যাটমেল স্টুডিও ব্যবহার করে যে কোডগুলো করি সেম কোডগুলো কিন্তু আমরা আরডুইনো আইডি ইউজ করেও কিন্তু করতে পারি, আমাদের মতো করে কনফিগারেশন কিন্তু করতে পারি। এই জিনিসটা অনেকেই বুঝে না এবং অনেকেই ভাবে যে আরডুইনো কিছুই না, জাস্ট বাচ্চাদের জিনিস। আসলে ব্যাপারটা ওইরকম না। কিন্তু একটা অসুবিধা হচ্ছে যে সব ধরনের মাইক্রো কন্ট্রোলার, যেমন হঠাৎ করে আমার কোনো একটা প্রজেক্টের কাজে মনে হলো যে আমাদের জাস্ট একটা 8 পিনের একটা মাইক্রো কন্ট্রোলার দরকার, খুবই কম দামের, ঠিক আছে? ওইটা হয়তো আমরা হঠাৎ করেই আমরা হয়তো আরডুইনো দিয়ে আমরা কোড নাও হয়তো করতে পারবো না, বা সব ধরনের মাইক্রো কন্ট্রোলার ডিরেক্টলি আরডুইনো সাপোর্টেড না। আরডুইনো কতগুলো বোর্ডের লিস্ট আছে, সেই বোর্ডগুলো যে মাইক্রো কন্ট্রোলার দিয়ে তৈরি সেই মাইক্রো কন্ট্রোলারগুলোই আরডুইনো দিয়ে কাজ করে। অন্য মাইক্রো কন্ট্রোলারগুলো যে কাজ করানো যায় না তা না, আমি বলছি যে ডিরেক্টলি বা বাই ডিফল্ট করানো যায় না। বা আবার ছোটো মাইক্রো কন্ট্রোলারও করানো যায় কিছু, যেমন অ্যাটটাইনি সিরিজের মাইক্রো কন্ট্রোলারগুলো, কিন্তু সবগুলো করা যায় না। আমি হঠাৎ করে অ্যাটমেলের আরডুইনো নন সাপোর্টেড একটা মাইক্রো কন্ট্রোলার এনেই আমি হঠাৎ করে কিন্তু সেটা করতে পারবো না। এইটা হয়তো একটা অসুবিধা হিসেবে আমরা বলতে পারবো। তবে এগুলো খুবই সামান্য অসুবিধা, যেগুলো আমাদের আসলে মাথায় নিতে হবে না। আর এখন পর্যন্ত আমি যে কথাগুলো বলেছি, আপনারা কেউ যদি এখানে স্কুলের বা কলেজের থেকে থাকেন বা একটু ছোট থেকে থাকেন, যেগুলা ঠিকমতো বুঝেন নাই, আপনাদের চিন্তা করার কোনোই কারণ নাই, কারণ একটু পরে যে জিনিসগুলো আমরা করবো সেটা আমরা সবাই বুঝবো। সো এখানে আমি একটা আরডুইনোর যদি একটা ডায়াগ্রাম ওপেন করি, যেমন একটা খুব কমন একটা আরডুইনো হচ্ছে আরডুইনো ইউনো। আরডুইনো ইউনো লিখে যদি আমরা জাস্ট একটা ইমেজ সার্চ যদি আমি করি, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে যেমন এইটা, এখানে আমি ভিউ ইমেজে গেলাম, এখানে সো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে যখন আমাদের এই ডেটা শিটে এই যে মাইক্রো কন্ট্রোলারটা ATmega 328, এটা যদি আমরা আরেকটু জুম করি তখন দেখতে পারবো এখানে প্রত্যেকটা পিনের নাম PC6, PD0, PD1 অর্থাৎ ডি পোর্টের 1 নাম্বার পিন বা এই ধরনের বিভিন্ন ব্যাপার স্যাপার আছে। এই জিনিসগুলো কিন্তু হঠাৎ করে মনে রাখা আমাদের একটু অসুবিধা। আরডুইনো তারা করেছে কি এই পিনগুলোকে একদম জেনারেলাইজড করে ফেলেছে। যেমন এখানে তারা ডিজিটাল পিনগুলোর নাম দিয়েছে 0, 1, 2, 3, 4 এভাবে করে আরডুইনো পার্টিকুলার এই মডেলটার ক্ষেত্রে 13 পর্যন্ত। এখানে অ্যানালগ পিন আছে আরও 6টা। তারপর এখানে আবার 5 ভোল্ট আছে, 3.3 ভোল্ট আছে, গ্রাউন্ড আছে, ভিন আছে, এখান থেকে আমরা পাওয়ার দিতে পারবো। অর্থাৎ জিনিসটাকে অনেকটাই ইজি করে ফেলেছে। এখন যদি আমি হঠাৎ করে আপনাকে বলি PD6টা হাই করেন, তখন জিনিসটা আপনার কাছে হঠাৎ করে একটু কেমন জানি লাগবে। কিন্তু এখানে আমি যদি বলি যে 13 নাম্বার পিনটা হাই দিতে হবে, তখন কিন্তু জিনিসটা আমাদের কাছে একদমই চোখের সামনে চলে আসে, যে জিনিসটা আরডুইনোর আরও একটা বড় সুবিধা। আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, বাট আমার মনে হয় সেটা করা উচিত। সেটা 8 বিট, 16 বিট, 32 বিট এই ধরনের কিছু মাইক্রো কন্ট্রোলার, এই ধরনের কথা আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন। এই জিনিসগুলো হচ্ছে আসলে একটা মাইক্রো কন্ট্রোলারের যে রেজিস্টারগুলো আছে বা যে ডাটা ইনপুট বা আউটপুট, সে একসাথে কী পরিমাণ ডাটা সে প্রসেস করতে পারে, আমি যদি জাস্ট সহজ বাংলায় যদি বলতে চাই, এইটার উপর ভিত্তি করে 8 বিট, 32 বিট, 16 বিট এই ধরনের জিনিসগুলো আসে। তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে যেমন 32 বিট মাইক্রো কন্ট্রোলার বেশি মেমোরি অ্যাড্রেস করতে পারবে, 8 বিট মাইক্রো কন্ট্রোলার এর চেয়ে একটু কম মেমোরি অ্যাড্রেস করতে পারবে এই ধরনের কিছু ব্যাপার স্যাপার আছে। আচ্ছা যাই হোক, আমি আর কঠিন কথা আমি এখন বলবো না, এখন জাস্ট ইজি কথাগুলো বলবো। ওকে, সো আরডুইনো শুরু করার আগে প্রথমে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে আরডুইনোর যে ওয়েবসাইট সেটা হচ্ছে www.arduino.cc, এই ওয়েবসাইটে আমাদের প্রথমে যেতে হবে। গিয়ে খুব সুন্দর তাদের ওয়েবসাইটটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা তাদের সফটওয়্যারে ক্লিক করব। তাদের সফটওয়্যার সেকশনে যদি আমি যাই, এখানে যদি ক্লিক করি, আমি এখানে দেখতে পাচ্ছি যে আরডুইনো সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা আমাদের ডাউনলোড করতে হবে। এখন তাদের একটা ওয়েব এডিটর পর্যন্ত আছে, অর্থাৎ আপনি একদম আপনার ব্রাউজারে বসেই আপনি কোড করতে পারবেন এবং আপনার কোডগুলো সেভ অবস্থায় থাকবে। আপনি যদি অন্য আরেকটা কম্পিউটারে গিয়ে যদি আপনার আইডি দিয়ে লগ ইন করেন, তখন আমরা সেই কোডগুলো আপনি পেয়ে যাবেন। সো নর্মালি আমরা যে কাজটা করি, আমরা আরডুইনোর যে আইডিটা বা সফটওয়্যারটা আছে যেটা দিয়ে আমরা কোডগুলো লিখবো, সেটা আমাদের ডাউনলোড করতে হবে। এখন এখানে আপনি লিনাক্সের জন্য এখানে আছে লিনাক্সের ARM বা
32 বিট 64 বিট। লিনাক্স ARM বলতে বোঝাচ্ছে এখানে যে রাসবেরি পাই বা এই ধরনের যে সিঙ্গেল বোর্ড কম্পিউটারগুলো আছে সেগুলোর জন্য। আবার এখানে যারা ম্যাক ইউজ করেন তাদের জন্য আছে উইন্ডোজ। আমরা অনেকে যারা উইন্ডোজ ইউজ করি, উইন্ডোজের জন্য আছে। উইন্ডোজের জন্য দুইটা ফরম্যাট আছে, একটা হচ্ছে ইনস্টলার মানে নর্মাল সফটওয়্যার আমরা যেভাবে ইউজ করি, আর আরেকটা হচ্ছে যে আপনি জাস্ট ডাউনলোড করে এক্সট্রাক্ট করবেন তাহলেই হয়ে যাবে। সেটাকে আমরা পোর্টেবল নন অ্যাডমিন ইনস্টল আমরা বলতে পারি। সো আমরা আমাদের পছন্দ মতো অপারেটিং সিস্টেম অনুযায়ী আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর জাস্ট নর্মালি আমরা সেটা ইনস্টল করব। আচ্ছা, ইনস্টল করার পরে আমরা জিনিসটা করবো, আমাদের বোর্ডটা আমি এখন দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের আরডুইনো বোর্ড, এবং আমাদের এই আরডুইনোর মডেলটা হচ্ছে আরডুইনো উনো বা আরডুইনো ইউনো বলে। সেটা হচ্ছে আরডুইনোর সবচেয়ে প্রথম দিকের মডেলগুলোর একটা, এবং এটা খুবই সস্তা। বাংলাদেশে দেখা যায় এখন চাইনিজ যে আরডুইনোগুলো আছে সেগুলো 450 টাকা বা 470 টাকা পাওয়া যাচ্ছে। হয়তো আমার ভিডিও রিলিজ হওয়ার কিছুদিন পরে দেখা যাবে আরও কমে যাবে, কারণ প্রতিবারই আমি যখন দাম বলি ভিডিও আপলোড করার কিছুদিন পরে দেখা যায় আরও কমে, কারণ সেটা আস্তে আস্তে কমবেই। সো এখানে দেখেন প্রথমে এই যে এই বোর্ডটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আমার কম্পিউটারের যে এটা হচ্ছে আমার ইউএসবি কেবলটা। সেই ইউএসবিটা আমি ওই সফটওয়্যার ইনস্টল করার পরে আমি এখানে লাগালাম, ঠিক আছে। আচ্ছা, লাগানোর পরে আমি একটু স্ক্রিনটা একটু বড় করি। একটু বড় করলাম, ওকে, এখন আমরা একটু ভালো দেখতে পাচ্ছি। তারপর আমি এখানে লাগালাম। তারপর আমাদের আইডিটা ওপেন করতে হবে। আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে সেটা আমি এখন ওপেন করলাম। ওপেন করার পর আমার এখানে প্রথমে টুলসে যেতে হবে, ঠিক আছে। টুলসে গিয়ে তারপর এখানে বোর্ড সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা আরডুইনো ইউনো বা উনো বা এটাকে আমেরিকার বাইরে আসলে অফিসিয়ালি এখন জেনুইনো বলে, সেটা আমরা সিলেক্ট করব। আপনাদের যদি অন্য কোনো বোর্ড থাকে যেমন আরডুইনো মেগা বা আরডুইনো নেনো, তখন আপনাদের সেই বোর্ডটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। করার পর আমরা এখানে পোর্টে যাব। পোর্টে গিয়ে আমরা দেখব যে আপনার কম্পিউটারে কোন পোর্টের মধ্যে সেই আরডুইনোটা পেয়েছে, মানে ইনস্টল করার পরে সেটা আমরা এখানে সিলেক্ট করব। আপনাদের যদি এখানে অনেকগুলো থাকে তাহলে আপনি যে পোর্টটাতে পিনটা লাগিয়েছেন সেটার মধ্যে আপনাদের ক্লিক করতে হবে। এবং ম্যাকের যারা ম্যাক বা লিনাক্স তাদের ক্ষেত্রে জিনিসটা এখানে ইউএসবি টিটিটি নামে 01 এই টাইপের কোনো একটা কিছু থাকতে পারে, আপনারা সেটা আপনারা ক্লিক করবেন। করার পর আমরা এখানে প্রথমে যে কাজটা করতে পারি, এখানে এক্সাম্পলের মধ্যে বেসিক অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, এই উদাহরণগুলো দিয়ে আমরা শুরু করতে পারি, সেটা অনেক ভালো। সো আমি এখন যে কাজটা করব, এইটার মধ্যে একটা কোড আপলোড করব। সেই কোডটা হচ্ছে ব্লিঙ্ক, ঠিক আছে। এই উদাহরণের মধ্যে অলরেডি এটা দেওয়া আছে। আমি যদি সেটা ওপেন করি তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি একটা কোড দেওয়া আছে। এখন আমরা যদি নতুন করে যে শুরু করি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি হয়তো নতুন করলে হয়তো অনেকের জন্য ভালো হবে। প্রথমে একটা ব্ল্যাঙ্ক যদি একটা কোড আমি নেই, মানে এখানে ফাইলে ক্লিক করে ফাইল নিউতে দিয়ে, তখন দেখা যাচ্ছে যে এখানে প্রথমে দেখা হচ্ছে ভয়েড সেটআপ, তারপর হচ্ছে ভয়েড লুপ। ভয়েড সেটআপের ভিতরে আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে আমরা আমাদের আরডুইনো যে কনফিগারেশন যেগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা ভয়েড সেটআপে দিব, এবং এই ভয়েড সেটআপের ভিতরে আমরা যা লিখব এটা আরডুইনোটা অন করার পর পাওয়ার আপ করার পরে শুধুমাত্র একবার রান হবে, ঠিক আছে। তারপরে সে ভয়েড লুপ এই ফাংশনের ভিতরে চলে আসবে। এই ফাংশনের ভিতরে চলে আসার পরে সে আপনারা যে কোডটা দিবেন সেটা অনবরত মানে রান করতেই থাকবে। রান হওয়ার পরে কিন্তু আবার ভয়েড সেটআপে কিন্তু আর যাবে না। কখন যাবে? যদি আমরা সেটা আবার রিসেট করি তখন একবার যাবে। সো আমরা ধরলাম, মনে করি আমাদের এখানে যে ডিজিটাল পিন আছে, আমরা একটা করব কি, ডিজিটাল পিনে একটা এলইডি আমরা অন এবং অফ করাবো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরডুইনো এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে 0 নাম্বার পিন এবং এখানে 13 নাম্বার পিন। এখন এগুলো হচ্ছে ডিজিটাল পিন। এই ডিজিটাল পিনের 13 নাম্বার যে পিনটা আছে সেখানে একটা বিল্ট ইন একটা এলইডি তারা দিয়েছে আমাদের এক্সপেরিমেন্ট করার সুবিধার জন্য। আমরা এক্সটার্নালিও আমরা লাগাতে পারবো। তবে একটা জিনিস মনে রাখবেন, এই পিনগুলো দিয়ে কারেন্ট কিন্তু 35 মিলি অ্যাম্পিয়ারের বেশি কিন্তু যায় না। 35 মিলি অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট যদি আমরা আমাদের প্রয়োজন হয় তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে, যেমন ট্রানজিস্টর বা এই ধরনের কিছু একটা ব্যবহার করতে হবে। যাই হোক, এটা নিয়ে আমাদের এখন মাথা ঘামানোর দরকার নেই। সো আমরা কী করলাম, প্রথমে আমরা আরডুইনো আইডিটা ওপেন করলাম, প্রথমে ডাউনলোড করলাম, ওপেন করলাম, তারপর আমরা বোর্ড সিলেক্ট করলাম। করার পর আমরা এই ভয়েড সেটআপের ভিতরে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন 13 নম্বর পিনটাকে
নিয়ে কাজ করা। 13 নম্বর পিনের যে এলইডিটা আছে সেই এলইডিটাকে ব্লিঙ্কিং বা কোনো একটা কিছু করানো, ঠিক আছে। সো আমি প্রথমে যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে পিন মোড। পিন মোড মানে কি, সেটা হচ্ছে আমার যে পিনের মোডটা কী হবে, ইনপুট হবে নাকি আউটপুট হবে। যেহেতু আমরা সেটাকে জ্বালাবো সেহেতু কী হবে, আউটপুট হবে। কোন নাম্বার পিন, সেটা হচ্ছে 13 নম্বর পিন। তারপর একটা কমা দিব, দিয়ে তারপর লিখলাম আউটপুট, ঠিক আছে। এর মানে ওই পিনটা আউটপুট মোডে চলে যাবে। তারপর এখন আমাদের যেটা করবো ডিজিটাল রাইট, মানে ডিজিটাল হয় মানে 5 হবে, 5 ভোল্ট হবে আউটপুট, না হলে 0 হবে। সো আমি লিখলাম ডিজিটাল রাইট, তারপর লিখলাম এখানে দিতে হবে সেই 13 নম্বর পিনটা, তারপর দিতে হবে হাই, ঠিক আছে। আচ্ছা, হাই মানে কি, মানে আউটপুট সে 5 ভোল্ট দিবে। তারপর এখন ধরলাম আমরা একটা মনে করলাম যে আমরা ডিলে দিব। ডিলে মানে কি, তাকে আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য থামিয়ে রাখবো। থামিয়ে এখন আমি ধরলাম মনে করলাম যে আমি 1 সেকেন্ডের জন্য থামিয়ে রাখবো। 1 সেকেন্ড এখানে আসলে সেকেন্ড হিসাবে দিলে হবে না, এখানে দিতে হবে মিলি সেকেন্ড হিসাবে। সো 1000 মিলি সেকেন্ড সমান আমরা জানি 1 সেকেন্ড। সো আমরা দিলাম সেখানে হচ্ছে ডিলে 1000 মিলি সেকেন্ড। তারপর আমরা সেটাকে আবার স্টপ করাবো। সো কী করতে হবে, ডিজিটাল রাইট সেটাকে ল করতে হবে। সেজন্য আমাদের আবার 13 নম্বর পিনটা লিখলাম, লিখে তারপর এখানে সে ল করে দিলাম। কতক্ষণ সময়ের জন্য সেটাকে ল বা অফ করে রাখবো, আবারও আমরা করলাম কি 1 সেকেন্ডের জন্য। সো আমাদের এখানে এই ফাংশনে কি লিখতে হবে, লিখতে হবে 1000। সো এখন যদি আমি এখানে আপলোডে আমি ক্লিক করি তখন আমরা যে জিনিসটা দেখবো সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আপলোড হচ্ছে। প্রথমে লেখা হচ্ছে কম্পাইলিং, সে প্রথমে কোডটা কম্পাইল করছে, তারপরে সে এখানে আপলোড হবে। সো আপলোড কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 সেকেন্ড পর পর আমাদের যে এই যে এলইডিটা, এই এলইডি 1 সেকেন্ড পর পর কিন্তু অলরেডি কিন্তু ব্লিঙ্কিং কিন্তু করছে। এই দেখেন এই যে প্রিন্টটা সেটা 1 সেকেন্ড পর পর করছে। এখন আমরা যদি এখানে 100 মিলি সেকেন্ড দেই, অর্থাৎ সময়টা যদি একটু কমিয়ে ফেলি এবং তারপর যদি এখানে আপলোডে ক্লিক করি এবং আপনারা এখানে লক্ষ্য করে দেখেন সেটা কিন্তু আরও ক্যামেরা একটু ডিলের কারণে সেটা অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সেটা সময় কিন্তু আরও কমে গিয়েছে। ওকে, এখন যদি 500 মিলি সেকেন্ড লিখে আপলোড করি তখন দেখা যাবে সেটা আরেকটু কমবে। ওকে, সো আমরা বুঝতেই পারলাম যে কত সহজে আসলে আমরা আমাদের আরডুইনোর যে দুনিয়া সেটাতে আমরা প্রবেশ করলাম এবং আমরা আমাদের প্রথম কোডটা করলাম। এখন যদি আমরা সেটার ওয়েব এডিটর ইউজ করি, আরডুইনোর যে ওয়েব এডিটর সেটা যদি আমরা ইউজ করি, এখানে আপনি যদি ক্লিক করেন যে আরডুইনো ওয়েব এডিটর, ট্রাই ইট নাও, আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। খুলে তারপর এখানে জাস্ট একটা 10 মেগাবাইটের একটা ফাইল আপনার এখানে ডাউনলোড হবে, ওইটা জাস্ট ইনস্টল করে ফেললেই আপনার ওয়েব এডিটরটা অন হয়ে যাবে। তখন জিনিসটা অনেকটা দেখাবে অনেকটা এই ধরনের। আমি একটু স্ক্রিনটা একটু ছোটো করি। এখন এখানে আমরা আবারও আমাদের এই এক্সাম্পলগুলো আমরা এখানে দেখতে পারবো, যতগুলো এক্সাম্পল আছে তারা অলরেডি দিয়ে দিয়েছে, সেখান থেকে আমরা ক্লিক করতে পারবো। আমরা এখানে একটা ব্লিঙ্কের এতক্ষণ আমরা যে কোডটা করেছি সেটাই আমরা ওয়েব এডিটরের মাধ্যমে আপলোড করবো। তো এখানে আমাদের আগের মতোই বোর্ডটা সিলেক্ট করতে হবে, যেখানে আরডুইনো জেনুইনো আছে COM5 পোর্টে। তারপর এখানে আমরা আপলোডে ক্লিক করবো। এখানে লেখা আসছে বিজি এবং এখানে প্রথমে লেখা আসছে যে ভেরিফাইং স্কেচ। প্রথমে ভেরিফাই করবে, তারপর সেটা কম্পাইল করে তারপর সেটা আপলোড করবে। অবশ্য অনেক সময় একটু সময় আরডুইনো ওয়েব এডিটরে এই কাজটা করতে অনেক সময় একটু সময় লাগে। আমরা দেখতে পাচ্ছি যে কি কোনো একটা কিছু হয়েছে, তারপর এখানে একটা হ্যাক্স ফাইল ক্রিয়েট হবে, হ্যাক্স ফাইলটা আসলে আপলোড হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অলরেডি আপলোড হয়ে গিয়েছে এবং 1 সেকেন্ড পর পর সেটা ব্লিঙ্ক করছে। সো আমাদের টিউটোরিয়ালে আজকে যে জিনিসটা শেখার কথা ছিল সেটা আমরা মোটামুটি শিখে ফেললাম। সো এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা মানে মাইক্রো কন্ট্রোলারের জন্য কোড করে যখন কম্পাইল করি তখন সেটা একটা ফাইলে কনভার্ট হয়, যেটাকে আমরা বলি .hex ফাইল। সেই হ্যাক্স ফাইলটা আমাদের এখানে আপলোড হয়। সো এটা নিয়ে আমাদের আপাতত কোনো টেনশনই করতে হবে না, কারণ আরডুইনো আইডি এই সবগুলো জিনিস টেক কেয়ার করে এবং সেটা আপলোড করে। এই সেম কোডটাই যদি আমরা মাইক্রো সি দিয়ে যদি আমরা লিখতাম, তখন আপনারা দেখেন এখানে একটা সিম্পল একটা কোড যেটা মাইক্রো সি। তখন এখানে তারা কি করলো, এখানে প্রথমে ভয়েড মেনুর ভিতরে ট্রাইস b.f0 = 0, অর্থাৎ মানে এখানে পোর্টের যে RB0 যে পিনটা আছে সেটাকে আমরা প্রথমে আউটপুট দিলাম, তারপর while 1 লিখে তারপর ডিলে মিলি সেকেন্ড লিখলাম, লিখে তারপর আগের মতো করলাম। কিন্তু এটা যদিও ব্লিঙ্কিং একটা কোড, তারপরেও কিন্তু আমাদের এখানে একটা সেট আপ করতে হচ্ছে। কিন্তু আমাদের আরডুইনোর ক্ষেত্রে এই সেট আপগুলো খুবই ইজি এবং এই ল্যাঙ্গুয়েজটা পড়লে অনেকটা মনে হয় যে সেটা একটা মানুষের ল্যাঙ্গুয়েজ, মানে পিন মোড। পিন মোড কথাটা যতটা অর্থ আমাদের কাছে বহন করে, এই ট্রাইস
b.f0 কথাটা হয়তো আমাদের কাছে অতটা অর্থ বহন করে না আমাদের যারা বিগিনারদের ক্ষেত্রে। সো আমরা অলরেডি দেখলাম যে আরডুইনো আইডিটা আসাতে আমাদের কত সুবিধা হয়েছে, এবং আরডুইনো দিয়ে কিন্তু এখন অনেক অ্যাডভান্স লেভেলের কোড করা যায়, ঠিক আছে। এবং এখানে যদিও তাদের বাই ডিফল্ট একটা সেট আপ তাদের ভিতরে আছে, কিন্তু আমরা যদি চাই সেটাকে আমরা আমাদের মতো করে কিন্তু সেট আপ করতে পারবো, ঠিক আছে। আমরা যদি এখানে একটা অসিলোস্কোপ যদি ডিলে না দিয়ে যদি এখানে লাগাই, তখন দেখা যাবে যে এটা একটা নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সিতে মানে সেটা হাইলো হচ্ছে, কিন্তু আমরা সেই ফ্রিকোয়েন্সিকে যদি বাড়াতে যাই তখন আমাদের একটু ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ করতে হবে, একটু সেট আপ করতে হবে, যেগুলো আমাদের বিগিনারদের জন্য প্রয়োজন নেই। সো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন, এবং আমরা আমাদের আরডুইনোর দুনিয়ায় প্রবেশ করলাম। যে টিউটোরিয়ালটা আমি মনে করি যারা স্কুল কলেজ বা যে কোনো লেভেলের আছে ছোটো, তাদের ক্ষেত্রেও বুঝতে অসুবিধা হবে, এবং যে জিনিসগুলো প্রথম দিকে বলেছি সেগুলো যদি স্কুলের যারা আছে তাদের যদি বুঝতে অসুবিধা হয় সেগুলো আপাতত আপনারা ইগনোর করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা একটা আরডুইনো বোর্ড কিনে তারপর আরডুইনো আইডিটা ডাউনলোড করে কোড করা শুরু করে দেন, এবং এটার জন্য আপনারা যারা সি বা C++ যারা পারেন, যেগুলো এখন স্কুল লেভেলে অনেকটা শেখানো হয়, সেগুলাই আপাতত অনেক কাজে লাগবে। সো আমি পরবর্তীতে আরও বিভিন্ন জিনিসগুলো নিয়ে আসবো, এবং আজকের মতো এখানেই আসলে সমাপ্ত ঘোষণা করলাম। আশা করি ভালো থাকবেন এবং অনেকগুলো কোড করবেন। আপনারা যে প্রজেক্টগুলো করবেন সেই প্রজেক্টগুলো অবশ্যই আমার এই কমেন্ট বক্সে দেবেন, আমি সেগুলো দেখব। ওকে, ধন্যবাদ।